পেন্সিল স্কেচে আঁকতাম, কেননা আর্থিক সমস্যা, অত রং তুলি এত কিছু প্রথমেই শুরু করা যাবে না, তাই পেন্সিল স্কেচ দিয়ে শুরু করেছি। বাবা যতই হোক না রাগী, মন যে ভীষণ নরম, মেয়ের কথা সবই রাখে, দেখায় মাথা গরম। বাবা হলো বটের ছায়া, সামলায় সব ঝড়, মেয়েও চায় থাকতে পাশে, ভেবো না মেয়ে পর। আজ দারুণ বাবা মেয়ের জুটি আমার মঞ্চে। অদ্রিজা, ছোটবেলা থেকে তার মানে তুমি বড় হওয়ার সময় দেখেছো বাবা সবসময় সঙ্গীতের সাথে যুক্ত, গানের জগতের মানুষ। একদম ছোট থেকে একটা মিউজিক্যাল ফ্যামিলি ছিল, হ্যাঁ। তো একদম ছোট থেকে আমি শুনেছি যখন বাবা আমাকে ঘুম পাড়াতো বা যখনই আমি মানে থাকছি বাবার কোলে কখনো কিছুতে, সব কিছুতেই গান বাজনা। আমার দাদুও আছেন, সবাই গান বাজনাই করেন, বাবা বেহালা বাজান, তো সেখান থেকেই আমার গান বাজনা শুরু হয়। আর যেটুকু আমি গাইতে পারি, গান বাজনাই হোক পড়াশুনোই হোক, সবটাই বাবার জন্যই হয়েছে। খুব ছোট থেকে যখন গানটাও দেখলাম যে ওর মিউজিক্যাল এবিলিটি আছে, যে কোনো গান বললে ও মোটামুটি সুরে গাইছে, ওর খুব ট্রফির নেশা। মানে আমার বাড়িতে একটা আলমারি আছে, ট্রফিতে ভর্তি হয়ে গেছে। 2011 সালে কিন্তু ও পার্টিসিপেট করেছে জি বাংলা সারেগামা লিটল চ্যাম্পে, আর 2018 সালে করেছে। এখনও চালিয়ে যাচ্ছে পড়াশোনার সঙ্গে গান বাজনাটা। কি পড়াশোনা করছো এখন অদ্রিজা? আমি বিটেক করছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর এটা লাস্ট ইয়ার চলছে আমার। কিন্তু ভবিষ্যতে তো ইচ্ছে নিশ্চয়ই গান নিয়ে এগিয়ে যাওয়ার নাকি? হ্যাঁ, এবার সেই নিয়ে একটা মানে- মতবিরোধ আছে আর কি। আমার ইচ্ছে, আমি যেহেতু একটা গভর্নমেন্ট অফিসার এডুকেশন ডিপার্টমেন্টের, এবং সাথে প্যাশন হিসেবে মিউজিকটা আছে, আমার ইচ্ছে যে ও একটা জব করুক, তার পাশে মিউজিকটাকে প্যাশন হিসেবে রাখুক। মেয়ে কি চাইছে? শুধু গান? আর্টিস্ট, শিল্পী হব। আমি বলি যে একটাতে করতে গেলে তো 100% দিতে হবে, সেটা দুটো করতে গেলে তো যে কোনো একটাতে দিতে পারবো না, তো এই নিয়ে একটু মতবিরোধ চলতে থাকে। তো একটাই ওটা- মেয়ে? না, দুটো মেয়ে। দুই মেয়ে? বড় মেয়ে গান করে, ছোট মেয়েকে বেহালা দিয়েছি। উইশ ইউ অল দ্য বেস্ট অদ্রিজা, জীবনে আরো বড় হও, আরো এগিয়ে যাও। Thank you. পড়াশোনাতে, নিজের গান, দুটোই। Thank you. সায়নী, বাবা মার একমাত্র মেয়ে। হ্যাঁ। দাদা কিরম ছিল ছোটবেলায় সায়নী? ছোটোবেলায় খুবই দুষ্টু প্রকৃতির ছিল, এবং আমাকে আর ওর মাকে হিমশিম খেয়ে যেতে হতো ওকে সামলানোর জন্যে। আর তারপরে যখন বড় হয়, মানে ধরুন এই 8-9 বছর হয়, তখন থেকে ওর মধ্যে ডান্স করার একটা খুব ইচ্ছে আস্তে 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 বাড়তে থাকে। নাচটা প্রথম যদি বলি কারোর থেকে পেয়েছি, সেটা হলো মা। আমি যখন 3-4 বছর বয়সে ছিলাম, মার বাড়িতে আমাকে একটু একটু করাতো, তো সেখান থেকে আমার ইন্টারেস্টটা বাড়ে। তারপর যখন আমরা রানীগঞ্জে চলে আসি, রানীগঞ্জে আসার পর আমি ভর্তি হই একটা ম্যামের কাছে, তো সেখানে ক্লাস করতে করতে আমি নিজেও রিয়েলাইজ করি যে হ্যাঁ, ডান্সটা দিয়ে আমাকে হয়তো যেতে হবে, এটাই আমি করতে পারবো, ওটা ছাড়া আমার দ্বারা আর কিছু হবে না। ক্লাসেও অনেক সময় হতো যে স্টুডেন্টরা বলতো কি তোমার হয়তো অত সামর্থ্য হবে না, কি আমি যেহেতু ভরতনাট্যম শিখতাম, তো সেটার ড্রেসেস যত জুয়েলারি হয় সেগুলো অনেকটাই কস্টলি, তো 6th থেকে 7th অবধি শেখাটা একটু মুশকিলের ব্যাপার ছিল আমাদের জন্য। টিচার্সরা স্টুডেন্টরা যতই বলতো, আমি বাবার কাছে বলতাম, বাবা বলতো তুই ডান্সটা ছাড়িস না, তুই যা করবি কর, দরকার হলে আমি ওভারটাইম করবো অফিসে, তাও চলবে, কিন্তু তুই ছাড়বি না ওটা। তো ওই নাচ ছাড়াটা থেকেই স্টার্ট হয়েছে আমার নাচের প্রতি একটা ভালোবাসাটা আসা। তো কেন মনে হলো হঠাৎ মডেলিংয়ে যাবে? মাঝে যখন লকডাউন পড়ে গেছিলো, তো কোথাও স্টুডেন্টস অত ছিল না, তো তখন আমি মডেলিংটা স্টার্ট করেছিলাম অনলাইনে। আমি মডেলিং শিখিও নি কোথাও, আমি ডিরেক্ট নিজেই স্টার্ট করেছিলাম। তারপরে কলকাতা আসার পর ওটা আস্তে আস্তে বাড়লো। তারপরে আমার অ্যাচিভমেন্ট যদি বলি, আমি আগের বছর 2025-এ বঙ্গসেরা সুন্দরীতে মিস চার্মিং হয়েছিলাম। তো এখন কলকাতায় একা থাকো? হ্যাঁ, এখন কলকাতাতে আমি একা থাকি আর কাজের সূত্রে। আর যদি ডান্সটা বলি, আমি গণেশ হাজারে ডান্স একাডেমিতে এখন ডান্সের টিচার এখন। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার সায়নী। থ্যাংক ইউ। অনেক বড় হও জীবনে, বাবা মাকে ভালো করে রাখবে, দেখে রাখবে, আপনিও ভালো থাকবেন দাদা। বিপুল বাবু অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছে। হ্যাঁ, একটাই মেয়ে আপনার? না, ছেলে আছে, ওই ছেলেও এসছে। ছেলে তো ছোট। ছেলে ছোট, মেয়েকে খুব কষ্ট করে আমি মানুষ করেছি। ও একটু একটু করে মানে ওই সিলেটে আঁকতো, তারপরে ছোট খাতায় একটু একটু ক্যালেন্ডার দেখে দেখে আঁকতো। কোনো টিচার ছিল না? না, কিন্তু ওর মা, ও যতটা পড়াশোনা করেছে ওর মা খুব হেল্প করেছে। আমার মা ছোটবেলা দিয়ে ছবি আঁকতে ভালোবাসতো, তো আমার মনে হয় সেখান থেকেই এই আঁকাটা আমার ভালোবাসা। ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমার মানে আয় উন্নতি একটু একটু ডেভেলপ হচ্ছে। মানে এবার লকডাউন শুরু হলো, তখন তো বেলাও বন্ধ, মেলা বন্ধ, সব কিছু বন্ধ। ওই এবার সময় আমি অনেকটা সময় পেয়েছি
তো প্রতিনিয়ত আমি ছবি আঁকতাম, এবার পেন্সিল স্কেচে আঁকতাম, কেননা আর্থিক সমস্যা, অত রং তুলি এত কিছু প্রথমেই শুরু করা যাবে না, তাই পেন্সিল স্কেচ দিয়ে শুরু করেছি। এবার প্রথমে মানে ফেসবুকে আমি সবার মানে যার যে রিকোয়েস্ট করতো আমি সবার ছবি আঁকতাম, এমনিই আঁকতাম ভালোবেসে। প্রায় 61 জন বান্ধবী বন্ধুর ছবি আমি পেন্সিল স্কেচ এঁকে ফ্রেন্ডশিপ ডেতে উপহার দিয়েছিলাম। এই উৎসাহটা দেখে আমার মনে হলো টিচার্স ডেতে ম্যাডামদের যদি আমি দেওয়া যায় মানে এরকম পোর্ট্রেট এঁকে, তো তাই ভেবে শুরু করেছি। প্রায় 50 জন ম্যাডাম, প্রাক্তন থেকে শুরু করে বর্তমান সব ম্যাডামদের ছবি এঁকে বাঁধাই করে আমি টিচার্স ডেতে দিই। তো এটা খুব ভাইরাল হয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রিকাতে ভাইরাল হয়। এই ভাইরাল হওয়া থেকে আমার সাথে একজন যোগাযোগ করে, ভাস্বতী মাসিমণি। উনি আমায় প্রথম কলকাতার বড় ন্যাশনাল আর্ট এক্সিবিশনে যাওয়ার সুযোগ করে দেয়। তো এটা আমার কাছে একটা বড় পাওয়া। এখান থেকে শুরু করে আমি প্রত্যেক বছর এখন আর্ট এক্সিবিশনে যাই, স্টারলাইট অনন্য সম্মান, এছাড়াও অনেক পুরস্কার। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পক্ষ থেকে 24 জন নারীর ক্যালেন্ডার 2024 সালে বের হয়েছিল। তো 24 জন নারীর মধ্যে আমার নামও আছে। খুব ভালো পল্লবী, জীবনে অনেক বড় হতে হবে, বাবা মাকে আরো অনেক ভালো রাখতে হবে, আনন্দে রাখতে হবে। তোমাদের আশীর্বাদের হাত যেন সর্বদা আমার মাথায় থাকে, এই প্রার্থনাই করি। একদম একদম, অনেক শুভেচ্ছা। সহেলি, তোমার বাবার স্বপ্ন ছিল তুমি স্কুল টিচার হবে। হ্যাঁ, আজকে বাবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবাও নিজে স্কুল শিক্ষক ছিলেন এবং তোমাকে শিক্ষিকা হিসেবে দেখতে চেয়েছেন। তো ছোটবেলাটা কিরম কেটেছে? ছোট থেকে এমনি পড়াশোনাতে আমি মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। তো মেসে থাকতাম, সেই কারণেই আর কি খাওয়ার প্রবলেমের জন্য হয়ে যায়। তো তারপর আমার কি হয় না, রেজাল্টটা খুব খারাপ হয়ে যায়। তো যখন রেজাল্ট খারাপ হয়ে যায়, বাবার খুব ইচ্ছে ছিল যে মেয়ে ডাক্তারি পড়ুক আর কি। তো কোথাও গিয়ে আমি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই ওই টাইমটাতে, যে এবার আমি কি করব। আমার তো কাঙ্ক্ষিত যেটা আশা ছিল, বাবা মার যে ইচ্ছে ছিল, সেটা আমি পূরণ করতে পারলাম না। তো তারপর কিন্তু আশেপাশে সবাই কিন্তু বলেছে যে কি রে, তুই তো পড়াশোনাতে ভালো ছিলি, তো কি এমন হলো যে রেজাল্টটা খারাপ হয়ে গেল। বিভিন্ন ধরনের কটূক্তি শুনতে হয়েছে। তার মধ্যেও কিন্তু যে মানুষটা আমার পাশে সবসময় আমাকে সাপোর্ট করে গেছে, সেটা হচ্ছে আমার বাবা এবং মা। তারপর আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো ওই টাইমে কি হয় না, বিয়ের জন্য দেখাশোনার সম্বন্ধ বলতেই থাকে যে ঠিক আছে ও বিয়ের পর পড়বে, বিয়ের পর নিজেকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমার বাবা তখন একটা কথাই বলেছিল যে আমি যদি আমার মেয়েকে সুযোগ না দিই, আমি কিভাবে আশা করব যে অন্য কোথাও গিয়ে তারা আমার মেয়েকে সুযোগ দেবে। তো সেটা আমার মনে একদম দাগ কেটে গেছে যে সত্যি তো তাই, তাহলে আমাকে কিছু করতে হবে। তো লড়াইটা তো তখন থেকে শুরু হয়েই ছিল। যেদিন আমার কাউন্সেলিং হয় সেদিন আমি বাবা গিয়েছি, আমি 250 কিলোমিটার দূরে আমি চাকরি পেয়েছি, অনেকটা পথ। তো সেখানে যাওয়া, সেখানে স্কুলে আমাকে জয়েন করানোর দিন পর্যন্ত। তো বাবা আমার প্রথম শিক্ষাগুরু। তো বাবার হাত ধরেই আমি কিন্তু প্রথম স্কুলে জয়েন করি। তাহলে রোজ তোমার যাতায়াত করতে হয়? ওখানে থাকি, সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করি। অল দ্য বেস্ট শৈলী, খুব ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকবেন দাদা।